বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজকে আবার আমেরিকার স্টোরি বলবো। কারণ আমেরিকাতে এই নির্বাচন হওয়ার পরে নতুন নতুন প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই ডেভেলপমেন্টগুলো নিয়মিত খবরগুলো আসছে, তো সেই খবরগুলোই আজকে আবার আপনাদের কাছে বলবো। আপনার ইতিমধ্যেই আপনাদেরকে আমি বলেছিলাম কয়েকজনের নাম যারা আমেরিকাতে বিশেষ বিশেষ দায়িত্ব পেতে চলেছে। তো এখন পর্যন্ত মোটামুটি আজ পর্যন্ত যে খবরগুলো এলো, যে তাতে প্রায় 14 জনের নাম তিনি হচ্ছে কি যে এখন পর্যন্ত ঘোষণা করেছেন। আমি 14 জনের নামগুলো তার মধ্যে কিছু কিছু বলেছি অলরেডি, তবে একবার করে বলি। জন র্যাডক্লিফ, ইনি সিআইএ ডিরেক্টর। তারপরে হচ্ছে আপনার এই সমস্ত ডিটেল দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কি, পজিশন কি, এই সমস্ত ডিটেল দেওয়া আছে। দ্বিতীয়ত হচ্ছে উইলিয়াম ম্যাকগিল্লে, ইনি হোয়াইট হাউস কনসাল। তারপরে মাইক হাকবি, তিনি হচ্ছেন অ্যাম্বাসেডার টু ইসরায়েল। ইসরায়েলটা খুব এখন ইম্পর্টেন্ট, তো সেই জন্যে নতুন অ্যাম্বাসেডার ওখানে যাবে। তারপরে হচ্ছেন 4 নম্বর হচ্ছেন পিটি হেগসেথ, সেক্রেটারি অফ ডিফেন্স। তারপরে সুইস উইল, চিফ অফ স্টাফ। ওদের সেক্রেটারি অফ ডিফেন্স মানে আমার দেশের যিনি যেমন ডিফেন্স মিনিস্টার সেই রকম। তারপরে ম্যাক্রো রুবিরিও, এই নামটা আগে বলেছিলাম আমি, সেক্রেটারি অফ স্টেট। টম হোম্যান, বর্ডার কেজ, বর্ডার সংক্রান্ত, বর্ডার সিকিউরিটি, এটার নামটা আমি আগে বলেছিলাম। এলিস স্টেফনিক, অ্যাম্বাসেডার টু ইউনাইটেড নেশনস, এটাও বলেছিলাম আমি। স্টিফেন মিলার, ডেপুটি চিফ অফ স্টাফ ফর পলিসি। ক্রিস্টি নোইম, সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি। মাইক ওয়ালজ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, এটা আমি বলেছিলাম। লি জেলডিন, ইপিএ অ্যাডমিনিস্ট্রেটর। এলন মাস্ক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, সরকারে কী করে ইফিসিয়েন্সি বাড়া যায় তার হেড করেছেন এলন মাস্ককে। তার জুনিয়র করেছেন বিবেক রামস্বামীকে, পার্টনার ইন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি। একই দপ্তরের দুজনই হেড বলা যায়, বা দুজনেই, একজন হেড একজন এলন মাস্ক হেড, হয়তো জুনিয়র আমাদের যেমন পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী টাইপের, এরকম একটা হবে আর কি। তো এইগুলো মোটামুটি এখন পর্যন্ত এই যে 14 জনের নাম আমি বললাম, এই 14 জনের নাম ঘোষিত হয়ে গেছে। এবং আরও 2 একজনের নাম শোনা যাচ্ছে, যেটা হচ্ছে যে তুলসী গাব্বার, যিনি নিজেকে ঘোষিত হিন্দু বলেন এবং হিন্দু বলে পরিচয় দেন, এবং তিনি হিন্দু মতে করেছেন, এবং তিনি এখন ডিরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্সি, এই ডিরেক্টর হচ্ছেন। এই নামটাও আমি পেলাম। যাই হোক, এই যে এটা হয়েছে, এইসব যে লোকজন ঠিক করছে, এখানে এইটা বিভিন্ন নিউজ পেপার এবং বিভিন্ন অ্যানালিস্টস এর বিভিন্ন ব্যাখ্যাটা করছে। সেই ব্যাখ্যার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। যেমন কেউ বলছেন যে ট্রাম্প হ্যাজ বিন সিলেক্টেড এ গ্রুপ অফ হক্স। হক্স মানে যারা ভীষণ রকম অ্যাগ্রেসিভ লোক আর কি। হ্যাঁ, এক ধরনের হক্স, এক ধরনের জীবাণুও বলে। তো তারা নিজেদের মধ্যেও লড়াই করে, আবার একসাথেও থাকে, এইরকম ব্যাপারকে। বিশেষত তারা অন্য যে লোকজন, তাদের শত্রু, তাদের সঙ্গে সবচেয়ে বেশি লড়াইটা করে। এটা একটা টার্ম আর কি, এটা যাই হোক, এটা অনেকে বলছে আর কি। এবং লড়াইটা তাদের কারের বিরুদ্ধে? লড়াইটা তাদের ওকের বিরুদ্ধে। তো ওক কারা? ওকিজম, এইটা আপনারা শুনেছেন। ওক হচ্ছে তারাই যারা হচ্ছে যে জনগণকে বোঝানোর চেষ্টা করে যে আপনাদের অ্যাওয়্যার হওয়ার দরকার। অর্থাৎ আপনারা আপনাদের চেতনা বাড়াক। কিসের চেতনা বাড়ুক? নো অ্যাবাউট ইউর সোসাইটি, এবং অ্যালার্ট টু র্যাডিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিসক্রিমিনেশন। তারা ওখানে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো সোশ্যাল ডিসক্রিমিনেশন এগেনস্টে এই ওকিজম, ওক কালচার, এইটাকে ওখানে খুব বেশি এই বিডেন অ্যাডমিনিস্ট্রেশন আমলে ভীষণভাবে চলছে। তো যেটার বিরুদ্ধে, এবং তার জন্য আমেরিকান সোসাইটিতে যেটা ব্যাখ্যায় শুনলাম, আমেরিকান সোসাইটি একটা ভীষণ অ্যান্টি ইনকামবেন্সি এই ডেমোক্র্যাটদের এবং বাইডেন সরকারের বিরুদ্ধে হয়েছিল। তার মূল কারণটাই হচ্ছে ওই ওক কালচার, ওকিজম, ওকিস্ট লবি। এইটা নাকি সর্বত্র ঘুষে গেছে, মানে সর্বত্র পৌঁছে গেছে। হোয়াইট হাউস, পেন্টাগন, এফবিআই, এমনকি বিভিন্ন সিকিউরিটি এজেন্সি, মিলিটারি, এসবের মধ্যেও মেরিন কমান্ডো, সব বিভিন্ন জায়গাতে তারা নাকি পৌঁছে গেছে, চাকরি সূত্রে তারাও পৌঁছে গেছে। ফলে তারা এই ধারণাটাকেই
আসলে আমেরিকার বুকে বেশি করে বা প্রচার করার চেষ্টা করছে। এখন এই ওকিসিজম কথার অর্থ হচ্ছে প্রমোশন অফ লিবারাল অ্যান্ড প্রোগ্রেসিভ আইডিওলজি। এই যে লিবারাল অ্যান্ড প্রোগ্রেসিভ আইডিওলজি, এইটাকে এই ওকিসরা প্রচার করতে গিয়ে সমাজে, আমেরিকান সমাজে যে একটা বাঁধন ছিল, সেই বাঁধনটা খুলে গেছে। স্কুলে এমন সমস্ত বাচ্চাদেরকে সিলেবাস শেখানো হচ্ছে যেগুলো বাচ্চাদের উপযোগী নয়। ঠিক আছে, স্কুলে বাচ্চাদেরকে মানে ছোটো ছোটো বাচ্চাকে যে শিক্ষা দেওয়ার কথা নয় সেসব শিক্ষা দেওয়া হচ্ছে। এটা আমি আর বিস্তৃত যাচ্ছি না, এবং এর বিভিন্ন কেন্দ্রবিন্দু আছে। তো যাই হোক, বিভিন্ন রাজ্য থেকে এগুলো হচ্ছে, তারপর সেটা কেন্দ্রীয় স্তরেও এসে হাজির হচ্ছে। এখন এইটা মানে ফক্সদের সঙ্গে এই ওকদের একটা যাকে বলে লড়াই শুরু হবে আর কি। এবং এই যে এলন মাস্ক এবং ওই বিবেক রামাস্বামীকে ওই যে রিফরমেশনের দায়িত্ব দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, তো গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে এফিসিয়েন্সি বাড়ানোর কথা বলা আছে, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিবেক রামাস্বামী প্রথম থেকেই বলে এসছেন যে সরকারের যাবতীয় খরচা কমাতে হবে। সরকার খুব মাথাবাড়ি সরকার হয়েছে, এত খরচবহুল সরকার কেন হবে, এইটা বলে এসছেন। এবং এলন মাস্ক তো একজন মস্ত বড় বিজনেসম্যান এবং ভয়ানক ইন্টেলিজেন্ট লোক। টুইটার এক্স হ্যান্ডেলের তিনি এখন মালিক। আমি আগেও এলন মাস্ক নিয়ে একটুখানি বলেছি। এই গেল। এবারে যে রিসেন্ট যে কয়েকটা ইন্টারভিউ শুনছিলাম টম হোম্যানের। হ্যাঁ, টম হোম্যান যে ওই বর্ডার ইনচার্জ, বর্ডার সিকিউরিটি দেখবে, সেই লোকটি একদম ভীষণ কড়া ধাঁচের লোক। আমি আগেই বলেছিলাম টম হোম্যান খুব কড়া ধাঁচের লোক। তার দু একটা ইন্টারভিউ দেখছিলাম, তার যে কথা বলার ধরন, এবং সে হাসতেও শেখেনি, তাকে কোনো ইন্টারভিউ হাসতে দেখা যায়নি। সে এত গম্ভীরভাবে কথা বলছে এবং সব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে। তাকে বিভিন্ন বিষয়ের উপর জিজ্ঞেস কী করে আপনি আটকাবেন এই যে ইমিগ্রেশন বিভিন্ন দিক থেকে আসছে, এবং ইমিগ্রেশন যে মেক্সিকোর থেকে ঢুকছে, ভেনেজুয়েলার থেকে ঢুকছে, সেগুলো কীভাবে আপনি আটকাবেন। ও বলছে সে আমার কাছে প্ল্যান আছে, আই উইল ডু মাই বেস্ট। তারা বলে যে আপনি যে এখন থেকে ডিপোর্টেশনের কথা বলছেন, যে যারা ইমিগ্রেন্ট আছে তাদেরকে ডিপোর্ট করবেন, ঠিক আছে, যারা না হয় ইলিগেল এসেই গেছে তাদেরকে ডিপোর্ট করবেন, কিন্তু কীভাবে ডিপোর্ট করবেন? ধরুন ওখানে তো বার্থ রাইট আছে আমেরিকাতে, অর্থাৎ কেউ যদি আমেরিকা মাটিতে যে জন্মায় তাহলে সেখানে সে নাগরিকত্ব পাবে। কিন্তু বলা হচ্ছে যে মেক্সিকোর থেকে বিভিন্ন র্যাকেট আছে যারা ওই গর্ভবতী মায়েদিকে আমেরিকায় পৌঁছে দেয়, এবং বিভিন্ন মানে পদ্ধতির মাধ্যমে পৌঁছে দেয়। কোনো কোনো সময় শোনা যায় নাকি ফ্লাইটে করেও পৌঁছে দেয়। তো ফ্লাইটে কীভাবে পৌঁছায় যায় না, ভিসা, পাসপোর্ট এবং তার ইয়ে লাগে বলে, ওখানে নাকি যে কালচার, ওক কালচার, ইমিগ্রেন্টসরা এয়ারপোর্টে তাদেরকে ছেড়ে দেয়, ভিতরে ঢুকিয়ে দেয়, এরকম ব্যাপারটা নাকি হয়। আমার দেশে তো আমিও এয়ারপোর্টে কিছু সময় এদিক ওদিক গিয়েছি একটা সময়। তা আমার তো এটা আমার খেয়ালের মধ্যে আসে না কী করে এগুলো হতে পারে। তো যাই হোক, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সেটা কোনো ব্যাপার নেই, যার নিজের এখানে নেই সিটিজেনশিপ তাকে যেতেই হবে এবং তার বাচ্চাকে নিয়েই যেতে হবে। তারপরে ভবিষ্যতে তার বাচ্চাকে যদি ফিরে আনতে হয় সেটা আমরা দেখব। ওই এখানে আমার বাচ্চা জন্মেছে, তার বার্থ রাইটস এখানে, এবং সেই বাচ্চার দেখভালের জন্য আমি এখানে থাকবো, ওইসব আই উইল নট অ্যালাউ দ্যাট। ওই যে ওই সূত্র এখানে এখন এই মুহূর্তে লাগবে না। আমি সোজা বলবো যে এখন চলে যাও তোমার দেশে, সে সোমালি হোক সোমালিয়া, মেক্সিকো হোক মেক্সিকো, ভেনেজুয়েলা হোক ভেনেজুয়েলা, যেখানে তোমার জায়গা ছিল, আলজেরিয়া হোক আলজেরিয়া, তুমি যেখানে হোক, যেখান থেকে এসেছো সেখানে তুমি প্রথমে ফিরে যাও। ভারত হোক ভারত, পাকিস্তান হোক পাকিস্তান, সেখানে তুমি ফিরে যাও। তারপরে তোমার ছেলের যদি এখানে জন্ম হয়ে থাকে, তার যদি বার্থ সার্টিফিকেট থাকে, এবং তখন সে দেখা যাবে যে তোমার ছেলেকে এখানে আমেরিকান সিটিজেনশিপ দিয়ে এখানে ফিরিয়ে আনা যায় কি না। তো এইটা একটা ভীষণ কড়া লোক এই বর্ডারের দায়িত্বে পড়েছে। ও কীভাবে বর্ডারটা সামলায় সেটা, এবং কীভাবে এই যে ইমিগ্রেন্টদিকে বাইরে ফেরত পাঠায় এবং ইমিগ্রেন্ট আসা বন্ধ করে, সেটা আগামী দিনে দেখতে খুব একটা মজাদার ব্যাপার, এবং এটা অন্য দেশেও এফেক্ট ফেলবে। যেমন কিছুদিন আগে ইটালিতে হয়েছিল, ইটালিতে কিছু ইমিগ্রেন্ট এসেছিল, তাদেরকে ফেরত পায় বলে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একদম সব ঠিকঠাক করে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে কোর্টে কেস ওঠে, এবং কোর্টের কেস উঠে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারটা বানচাল করে দেয়। তো অনেক দেশে, আমার দেশেও দেখা গেছে সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কোর্ট থেকে অনেক সময় একটা প্রশাসনের উপরেই একটা অন্য রকমের প্রভাব ফেলে সেই সমস্ত প্রশাসনিক সিদ্ধান্তকে বাতিল করে দেওয়া হয়েছে। হয়তো সেটা অনেক ক্ষেত্রে ঠিকই হয়, বা কোথাও কোথাও ক্ষেত্রে বোধহয় একটু অন্যরকম হয়ে যায়, সেটা অনেক সমালোচনাও যার জন্য কোর্টের উপর হয়।
এখন এই যে বেশিরভাগ লোক যে চিহ্নিত হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, তাদের সব যে একটা যে বিশেষত্ব হচ্ছে, এরা সবাই ভয়ানকভাবে অ্যান্টি টেরারিস্ট। এই যে অ্যান্টি টেরারিস্ট, এইটা একটা বিরাট ব্যাপার। অর্থাৎ সমস্ত বিভিন্ন দেশে, যে সমস্ত দেশে এই যে টেররিজম হচ্ছে কি যে ফলে ফুলে উঠছে, এবং টেররিজম একটা বিজনেসে আজ রয়েছে, টেররিস্টদের একটা করে গ্রুপ হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় হচ্ছে যে সৈন্য সামন্ত পর্যন্ত তৈরি করে নিয়েছে। তো সে তো একটা বিরাট ব্যাপার। এই 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 লেবাননি যে হিজবুল্লাহ, এদের তো একটা আগে টেররিস্ট অর্গানাইজেশন ছিল, এরা পরবর্তীকালে নিজেরা ইয়ের সঙ্গে, সরকারের সঙ্গে দল করে নির্বাচন লড়ে সরকারের অংশ হয়ে গেছে, এবং এদের শুনেছি 2 লাখ না 3 লাখ এরকম একটা সংখ্যা নিজস্ব মিলিটারি পর্যন্ত আছে, এরকম বহু সংগঠনই আছে। আর এই যে মার্ক রুবেরিও যে সেক্রেটারি অফ স্টেট হয়েছে, এই লোকটি কিন্তু ভয়ানকভাবে চায়না বিরোধী। তাহলে আগামী দিনে চায়না আমেরিকার সঙ্গে কতটা ব্যবসা করতে পারবে, এইটা কিন্তু খুব চায়নার পক্ষে একটা সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে। আমেরিকার বুকে চায়নার ব্যবসা আস্তে আস্তে কিন্তু গুটিয়ে যাবে। এবং একটা ব্যাপার দেখা যাচ্ছে কি যে ট্রাম্প সমস্ত তার লয়ালিস্টদিকে চিহ্নিত করেছে, যে কারা আমার লয়ালিস্ট সবচেয়ে বেশি। অর্থাৎ গত 2023 সালে যখন উইদিন দ্য পার্টি যে কে প্রেসিডেন্ট হবে তার যখন যে নিজস্ব ওখানে তো আবার উইদিন দ্য পার্টি নির্বাচন হয়, কে প্রেসিডেন্ট নির্বাচন লড়াই করবে, কে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন লড়াই করবে, ওখানে ঠিক হচ্ছে ট্রাম্প অ্যান্ড ভেন্স। তো তার কাছে যেমন ইউরোগ্রামের সময়ই হচ্ছে যে নির্বাচনে লড়ার জন্যে ঠিক করেছিল, পরবর্তীকালে সে উইথড্র করে এবং বা ইয়ে হয়ে যায়, হেরে যাওয়ার জন্য সে পরে ট্রাম্পকে সাপোর্ট করতে ফুল পেজেড নেমে যায়। তো এরকম ঘটনা অনেক হয়েছে। তো কিন্তু ট্রাম্প এখন বেছে 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 তার যে লয়ালিস্টগুলো এবং পুরাতন লোকজন, এবং যে তার প্রথম যে 4 বছর ট্রাম্প 1.0-তে যারা কাজ করেছিল, তাদেরকেও ডেকে ডেকে নিয়ে এসছে। তো এরপরে ট্রাম্প রিসেন্ট একটা যে কথা বলেছে সেটা খুব মারাত্মক। সেটা হচ্ছে কি যে সে এডুকেশন সিস্টেমের খোলনলচিটা বদলে দেবে, এবং সে পরিষ্কার বলেছে যে ট্যাক্স পেয়ার্স মানি এডুকেশন সিস্টেমে খরচ করা যাবে না। ইউ উইল চেঞ্জ দ্য এডুকেশন সিস্টেম। এবং লেফট লিবারেল কালচার যে আছে এডুকেশন সিস্টেমে, সে আমেরিকার যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, সে হার্ভার্ডই হোক, প্রিন্সেপস্টন হোক, স্ট্যানফোর্ড হোক, ম্যাসাচুসেটস হোক, এরকম 100টা খুব নামি দামি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে সে একটা বলছে এটা একটা মার্কসিস্ট ম্যানিয়াক কালচার তৈরি হয়েছে, মার্কসিস্ট ম্যানিয়াক কালচার, মার্কসিস্ট সিস্টেম তৈরি হয়েছে। তো এইটা সে বলেছে আমি একদম এর টোটাল পরিবর্তন করে দেবো। এবং সে একটা খুব মারাত্মক কথা বলেছে একটা ইন্টারভিউতে, সেটা বলছে যে ইউনিভার্সিটি কলেজেস আর দ্য ব্রিডিং গ্রাউন্ড সে মার্কসিস্ট ম্যানিয়াক এবং লুনাটিক্স। এই যে কালচারটা আছে, এই কালচারটাকে আমি এখান থেকে আমি বের করে দেবো। এটা আমি আমেরিকান রিফর্মার্স, ইকোনমিক টাইমস, অনেকগুলো যে নিউজ চ্যানেল এবং যে পোর্টাল আছে, সেই পোর্টালে দেখছিলাম আর কি। যেমন আমাদের এখানেও আছে না, যেমন যে আপনারা শুনবেন মার্কসিস্ট, আমাদের এখানে যে লেফট লিবারেল গ্যাং, খান মার্কেট গ্যাং, কোথায়? দিল্লিতে। ওয়েস্ট বেঙ্গলে লেফটিস্টদের সেভাবে কোনো নিজস্ব ইকোসিস্টেম নেই, না মিডিয়াতে আছে, না ইন্টেলেকচুয়ালদের মধ্যে আছে তেমন করে, বা তাদের কোনো বিশেষ কোনো প্রকাশ আছে। কিন্তু দিল্লিতে এই লেফট লিবারেল যে গ্যাং আছে, খান মার্কেট গ্যাং বলে, হ্যাঁ, আরবান নকশাল বলে, তো এদের একটা বিরাট গ্যাং আছে যারা ওই মার্কসিস্ট লবি করে, এবং যারা সেই জাতীয় রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করে, যারা হচ্ছে তাদের পক্ষে কাজ করবে, এবং যারা তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে, বিভিন্ন পদে দিবে, এবং এরকম একটা তাদের একটা কালচার তৈরি হয়ে গেছে আর কি। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আগামী দিনে। পরিষ্কার আমেরিকাতে যে সমস্ত ইউনিভার্সিটিতে যারা এই মার্কসিস্ট কালচার আমদানি করেছে বা চালিয়ে যাচ্ছে, তাদের আগামী দিনে ট্রাম্প কিন্তু রেহাত দেবেন, এবং ওখানে যে একটা ভীষণ রকম ইউনিভার্সিটি কলেজগুলোতে রিফর্ম হবে, এইটা হচ্ছে বলারই কথা রাখা না। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আর আমাদের এখানে যেটা বলতে বলতে ছেড়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের এখানে দেখেছেন জেএনইউ আছে দিল্লিতে, সেই জেএনইউতেও এই কালচারটা ভীষণভাবে চলে। এই ওক কালচার, লেলি কালচার, লেফট লিবারেল কালচার, এটা খুবভাবে চলে। সবসময় কিছু না কিছু হলেই মাঙে আজাদি, হ্যাঁ, সব কিছুর থেকে দেশ থেকে আজাদি চাই, দেশের মধ্যে থেকে কিসের আজাদি চায়, আমার তো ব্যাপারটা আমার খুব একটা মাথায় ঢোকে না। কদিন আগে দেখছিলাম এখানে ডাক্তারদের ছাত্রছাত্রীরাও আমার জেলা শহরে একটা মিছিল বার করে শুধুই আজাদি করছে। আমি তো বুঝতেই পারলাম না কিসের থেকে আজাদি চাই।
আমার তো মাথায় আনে কোথার থেকে সব যে মাথায় এসেছে এরাই জানে, সেটা আমার কোনো জানা নেই। তবে দিল্লির যে লেফট লিবারেল কালচার, দিল্লির যে ইন্টেলেকচুয়াল লেফট লিবারেল কালচার, ট্রাম্পের জয়ে তাদেরও কিন্তু হচ্ছে যে একটা তৈরি হয়েছে যে আগামী দিনে সারা পৃথিবীর বুকে একটা অন্য রকমের ঢেউ কিন্তু শুরু হবে। সেইটা একটা রিগ্রুপিংও হবে বিভিন্ন দেশগুলোর মধ্যে। আজকে খবর এলো একটা যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার নাকি একটা চুক্তি হয়েছে, এবং শোনা যাচ্ছে উত্তর কোরিয়ার সৈন্য নাকি রাশিয়ার হয়ে ইউক্রেনে অলরেডি লড়াই করছে বা ওখানে উপস্থিত আছে লড়াই করার জন্য। তো পুরো পৃথিবীর বুকে এই ট্রাম্পের জয়ের পর কিন্তু একটা রিগ্রুপিং অফ স্টেটস, যে বিভিন্ন রকমের চুক্তি টুক্তি এসবগুলো কিন্তু আগামী দিনে হবে। এবং ভারতবর্ষের যেটা বলছিলাম, ভারতবর্ষের লেফট লিবারেল যে কালচার, এবং যারা ওই লেফট লিবারেল সাপোর্টার, যে সমস্ত ইন্টেলেকচুয়াল আছে, বিশেষ করে দিল্লি বেসড জার্নালিস্ট আছে, তারা কিন্তু ভীষণভাবে একদম যাকে বলে ট্রমার মধ্যে আছে। যে কী হয়ে গেল, পরপর সব দেশে, বিভিন্ন দেশে এই যে রাইট উইং পলিটিক্স এরা জিতে যাচ্ছে, এবং লেফট উইং পলিটিক্স আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এর তো এই আমেরিকায় ট্রাম্পের জয়ের প্রভাবটা তো ইউরোপের সামনে যে যতগুলো নির্বাচন আছে সেই নির্বাচনে পড়বে, এবং ভারতবর্ষেও কোথাও কোথাও বিভিন্ন নির্বাচনে পড়বে, রাজ্যের নির্বাচন হোক বা আগামী দিনে যে কেন্দ্রের নির্বাচন হবে সেখানে পড়বে, যদি তার আগে আরও অনেক নির্বাচন আছে সেখানে পড়বে। তো সেটা কি হয় সেটাই দেখা যাক। আর ট্রাম্প আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, সেটা আমি ছেড়ে গেছি, সেটা হচ্ছে যে উনি চান একটা ন্যাশনাল আইডি হোক, যেমন আমাদের আধার কার্ড আছে এই জাতীয় একটা ন্যাশনাল আইডি। কারণ ওখানে কোনো ন্যাশনাল আইডি নেই, ভোটার লিস্টে নিজেকে নাম লিখতে হয় এবং তারপর ভোট দিতে যেতে হয়। এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন একরকম সুনিশ্চিতই ছিল যে যত ইমিগ্রেন্ট তারা ঢুকিয়েছে তারা সবাই ভোট দেবে আইডি তৈরি করে, এবং ফলে সে জিতবে, একরকম প্রায় নিশ্চিত ছিল, কিন্তু সেটা কাজে আসেনি। এবং আরও একটা খবর আসছে যে ভারতের যে ইউএস অ্যাম্বাসেডর আছে এরিক গারসিটি, এই লোকটি কিন্তু খুব বলা হয় যে একটা অন্যরকম লোক। ভারতে বিভিন্নভাবে একটা অশান্তি তৈরি করা, ভারতের জীবন অ্যান্টি ইন্ডিয়া গ্রুপ বা অ্যান্টি গভর্নমেন্ট গ্রুপকে বিভিন্নভাবে সাপোর্ট করে, ডেকে মিটিং করে, সেই করে এর একটা এরকম বদভ্যাস আছে। শোনা যাচ্ছে এরা বোধ হয় শীঘ্রের মধ্যে ভারত থেকে টিট কাটতে চলেছে। এবং আমেরিকাতে আরেকটা প্রভাব পড়েছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, যে ইমিগ্রেশনে আসা নতুন করে ইমিগ্রেশন ইনফ্লাক্স, অর্থাৎ নতুন করে বাইরের লোকজন আমেরিকাতে ঢোকা, সেটা একদম প্রায় একরকম বন্ধ হয়ে গেছে, বিভিন্ন সূত্রে খবর আসছে। এবং ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার, যেটা অনেক ক্ষেত্রে হয়েছিল, মানে একটু ডাউন হয়েছে বিভিন্ন রাজ্যে, যদিও রাজ্যের ল অ্যান্ড অর্ডারটা রাজ্যেরই দায়িত্ব মূলত সেখানেও, আমেরিকাতেও, কিন্তু সেটা আস্তে আস্তে সবাই বুঝে গেছে যে এখন আর কিছু গোলমাল করলে বেশি কিছু হবে না, আগের মতো আর ছাড় পাওয়া যাবে না। এবং আমেরিকার যে গান কালচার, সেই গান কালচারও আস্তে আস্তে সব শান্ত হয়ে যাচ্ছে। এবং যে ডিপ স্টেট যারা ছিল তারাও আস্তে আস্তে বুঝে গেছে যে আগামী দিনে আর এরকম কিন্তু চলবে না, আগামী দিনে খুব সাবধানে চলতে হবে। এবং বিভিন্ন যে মিডিয়া হাউসের মধ্যে ফক্স নিউজ, সিএনএন, এবিসি, নিউ ইয়র্ক টাইমস, বিভিন্ন যারা নিউজ মিডিয়া হাউসগুলো খুব কমলা হ্যারিসের প্রচার চালিয়েছিল, এবং বেশিরভাগ মিডিয়া হাউস প্রচার চালিয়েছে ভীষণভাবে। তারাও এখন খুব চিন্তা আছে, এরপর থেকে তারা খুব সামলে আর্টিকেল লিখছে, আমি দেখছিলাম খুব সামলে আর্টিকেল লিখছে। এখন আর কমলা হ্যারিস আর বাইডেনকে সাপোর্ট করে, ওবামাকে সাপোর্ট করে আর্টিকেল লিখছে না। আর ওবামার তো অবস্থা খারাপ, ওবামার আর কোনো খবরই পাওয়া যাচ্ছে না, বড় অবস্থা। হ্যাঁ, ওই মাঝে মাঝে একটা টুইট করে ছেড়ে দিচ্ছে। তো এরকম একটা অবস্থা ওখানকার ইয়েরও ভালো। এবং যে সমস্ত যে সেলিব্রিটি, স্পোর্টস সেলিব্রিটি, সিনেমা সেলিব্রিটি, তারা যারা খুব কমলা হ্যারিসের প্রচার করেছিল, তারাও এখন সব বুঝতে পেরেছে যে ব্যাপারটা খুব অন্যদিকে চলে গেছে, খুব একটা সুবিধা হয়নি। শোনা যায় নাকি স্টিফেন স্পিলবার্গের মতো নামকরা প্রযোজকও নাকি, এবং যে সিনেমা তৈরি করে প্রডিউসার, সেও এখন নাকি কমলা হ্যারিসের প্রচার টচার করেছিল। তো যাই হোক, আগামী দিনে আমেরিকার যত দিন যাবে, আমেরিকার খবর কিন্তু সমস্ত নিউজ চ্যানেলে ভালোভাবেই খুব প্রাধান্য পাবে, মুখ চলবে। তো আমরাও সেই সমস্ত নিউজের দিকে অবিরত খবর রাখবো এবং দেখবো কোথায় কী হচ্ছে আগামী দিনে আমেরিকার ডেভেলপমেন্ট। তার উপর সারা পৃথিবীতে বিভিন্ন ডেভেলপমেন্টগুলো, চায়নায়, রাশিয়ায়, ইসরায়েলে, মিডল ইস্টে, অন্যান্য দেশগুলোতে খুবই অন্যান্য রকমের ডেভেলপমেন্ট হবে, সেটা খুব মানে জানার মতো হবে। এই বলে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।